তাহলে কি বললাম, যখন গ্যাপ সমান হবে অথবা কনজিকিউটিভ নাম্বার হবে, কনজিকিউটিভ নাম্বার মানে পরপর, তখন গড় বের করার নিয়ম প্রথম যুক্ত শেষ বাই 2। ক্লিয়ার? এই যে প্রথম যুক্ত শেষ বাই 2 করে 48 পেয়ে গেছি। এইবার কাটাকুটি যে করিস, কাটাকুটি তো খুব তাড়াতাড়ি করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য কর, তুই বলিস স্যার 12 যুক্ত 84 ডিভাইডেড বাই 2, এই তো আমরা বলি কি এই দুটোকে যোগ কর, যোগ করে ভাগ কর। এটা স্মার্ট নিয়ম নয়, এটা স্মার্ট নিয়ম। তাহলে স্মার্ট নিয়মটা কি? যখনই দেখবি ভালোভাবে লক্ষ্য কর, এটা 2 আছে, তার মানে 2 দিয়ে একেও ভাগ করব, একেও ভাগ করব। ক্লিয়ার? তাই 2 দিয়ে একে ভাগ করলে 6 বার যাবে, হ্যাঁ কি না? আর 2 দিয়ে একে ভাগ করলে কবার যাবে? 42 বার যাবে, হ্যাঁ কি না? এবার দেখ 42 + 6 = 48। তাহলে যখন চাকরি পরীক্ষার জন্য খাটবি, ভালোভাবে শোন, তোরা অত্যন্ত বাচ্চা বা তোরা ভবিষ্যৎ যখন আসবি, যোগ দেওয়া থাকলে যোগ করবি না, আলাদা আলাদা কেটে বাদ দিবি। হলো? তাহলে এবার একটা অঙ্ক যদি এরকম বলা যায়, এরকম পড়ে খুব ভালোভাবে শুনবি, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত আপ টু 100, এর গড় কত? কে বলতে পারবি? 1 + 100/2। রাইট। কি কারণে 1 + 100/2 করলি? না না না, কারণ এটা ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইকুয়াল টু অ্যাভারেজ। কখন? শর্ত হচ্ছে যখন গ্যাপ সেম অথবা কনজিকিউটিভ। কনজিকিউটিভ মানে পরপর রয়েছে, পরপরই তো রয়েছে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত গড় কত হবে? 1 + 100/2, তাই তো? তাহলে এখানেও দেখ 1 + 100/2, ভুল করে 101/2 করবি না, সময় নষ্ট হবে। তোরা জানিস 1 কে কাটলে হাফ হয়, হ্যাঁ কি না? আর এদিকে কাটলে 50 হয়, হ্যাঁ কি না? 50 আর হাফ কত? 1 দিত। ক্লিয়ার? এত তাড়াতাড়ি করা যায়, এত তাড়াতাড়ি বলে। এইবার তুই বলবি স্যার এটা তো মাঝখান থেকে দিয়েছে, ভালো কথা, মাঝখান থেকে দিলাম না, বলা হলো ভালোভাবে বলছি 328 যোগ 329, 328 যোগ 329 যোগ প্লাস 999, এর গড় কত? কি করে বের করবি? দেখ যখনই পরপর দুটো সংখ্যা দিয়ে ডট ডট দিয়েছি, তার মানে প্রত্যেকটা সংখ্যা পরপর রয়েছে, দ্যাটস মিন কনজিকিউটিভ। কনজিকিউটিভ বা পরপর সংখ্যা। আর একটা কনজিকিউটিভ আর একটা মানে হচ্ছে গ্যাপ সেম থাকে, গ্যাপের ডিফারেন্স হতে 1 থাকে, গ্যাপের ডিফারেন্স 1 থাকে। তাই যদি হয় তাহলে এটা কত হবে? তুই বলবি স্যার 328 + 999 ডিভাইড বাই 2 করবো। আমি তোকে যে কথা বলেছি, কি কথা বলেছি? যোগ করবি না। তাহলে এটা কত হবে? 16 × 32 4, হ্যাঁ কি না? তুমি স্যার এটা কি করে করবো? ভয় পাবি না। দেখ 999 কে 1000 ধরে নে, 500, কিন্তু 500 থেকে কি 1 কম আছে, তাহলে হাফ কম আছে, 499 হাফ। তাহলে এটা কাটলে হবে 499, এই 400, এটা 1000 তো, 499 হাফ। তাহলে কত হলো? 400। এবার দেখ যোগ দেখ, 499 কে 500 ধরে নে, 500 1 600, 664, 664 থেকে হাফ কমিয়ে দে, তাহলে 663, 663। বুঝতে পারলি? বুঝিনি? স্টেপ বাই স্টেপ শোন, বোঝার জন্য সময় বেশি নেই, ক্ষতি নেই, কাটাকুটি করবো না। আমরা জানি কনজিকিউটিভ পরপর সংখ্যা রয়েছে গড়ে, গড় করবো কি প্রথম শেষ বাই 2। এটা দিয়ে যোগ করতে যদি সময় যেত তো না, সময় যাবে। তাহলে এটাকে ভাগ করলাম 2 দিয়ে, এটা হলো। কিন্তু তুই বলি স্যার এটা তো বিজোড় সংখ্যা আছে, অসুবিধা নেই। 999 কে 1000 ধরলে তো অসুবিধা নেই তো, 1000কে 2 দিয়ে ভাগ করলে 500 হয়,
কিন্তু 1 কম ছিল, 1 কম মানে হাফ কম, তাহলে 499 হাফ হয়ে গেল। অ্যাডভান্টেজটা দেখ, 499কে 500 ধর, তাহলে 500 আর 100 600, 664, কিন্তু হাফ কম, তাহলে 664 থেকে হাফ কমিয়ে দে, 663 পূর্ণ 1-এর 2। বুঝতে পেরেছিস? ঠিক আছে বল। মেনলি অনেকে বলে না যে স্কুলের পড়ালেখার সাথে এইগুলো করলে ব্রেন জ্যাম করে। সত্য কথা হলো, কয়েকটা জায়গার নাম বলছি শোন। দক্ষিণ ভারত চিনিস তো? কেরল, তামিলনাড়ু, যেখানেই যা, বেশি দূর যাবো না, বিহারে যাবো, যাদেরকে আমরা অত্যন্ত গালাগালি দিতাম অত্যন্ত অহংকারে। বিহারে প্রত্যেকটা ফ্যামিলি, সেটা দেহাতি হোক, দেহাতি মানে অত্যন্ত গরিব, জমি জমায় কাজ করে, তবুও তারা কিন্তু তাদের বাচ্চাকে ক্লাস 10-এর পরে বলে সরকারি চাকরি পেতে হবে, প্রচুর সরকারি চাকরি পায়। আর আমাদের এখানে রয়েছে কারা, মাধ্যমিক পাস করবা, উচ্চ মাধ্যমিক করবা, বিয়ে করবা, মানে গ্র্যাজুয়েশন করবা, এমএ করবা, তারপর কী করবা, পার্টির ডান্ডা নিয়ে রাস্তায় বেরোবা, পার্টির ডান্ডা নিয়ে রাস্তায় বেরোবা। যে কনসেপ্ট শেখাচ্ছি, এই কনসেপ্ট শিখে বাড়িতে অন্তত রোজ 1 ঘন্টা করে সময় দিবি, বেশি দেওয়ার দরকার নেই। তোরা কলেজে পড়ছিস, 1 ঘন্টা করে সময় দে, জানিস না? এবার দেখ, পরের 8টা উঠাই, তারপর তোরা করতে হবে, বুঝলো? পাঁচটি সংখ্যার গড় 28 এবং পরবর্তী 4টি সংখ্যার গড় 30 হলো, তাহলে সার্বিক গড় কত? সার্বিক গড় শোন, এটা মানে ক্লাস 6 অঙ্ক ছিল, এরকম ছিল না? 6-এর অঙ্ক ছিল। আর বারবার বলছি, ক্লাস 5, 6, 7, 8, 9, 10-এর অঙ্ক চাকরি পরীক্ষায় থাকে, একটু অ্যাডভান্স লেভেলে থাকে। তাহলে দেখ, বলছে 5টি সংখ্যার গড় 28, 4টি সংখ্যার গড় 30, সার্বিক গড় কত? ভালো কথা। সার্বিক গড় বের করতে গেলে যদি দুটো ক্যাটাগরি, 3টে ক্যাটাগরি, প্রথমটাকে সমষ্টিতে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে? সমষ্টি। তাহলে 5টা সংখ্যার গড় যদি 28 হয়, তাহলে সমষ্টি কত হবে? 5 × 28, হ্যাঁ কি না? সমষ্টি। 28-এর ঘরে তো আমরা নামটা জানি না, কিন্তু আমরা তো 3-এর ঘরে জানি। তাহলে 28কে ধরে নে 30, 28কে ধরে নে 30, 5 6 কত? এই সরি 30, 3 ধরেছি, 3 মানে 30, 3 বাই 150 হলো। কিন্তু 150 হলে 2 করে বেশি 5 বার নিয়েছিলি, তাহলে 2 করে বাদ দিয়ে 5 বার 10, তাহলে 150 থেকে 10 গেলে কত থাকে? 140। বুঝতে পেরেছিস না বুঝিস নি? এই বুঝিস নাকি রে? মাথায় ঢোকেনি তো, সেটা বলবি তো। 3 × 28, 28-এর নামটা জানি না, জানার দরকার নেই। 1 থেকে 9 পর্যন্ত নামটা জানলেই না। 1 থেকে 9 পর্যন্ত খুব ভালোভাবে জানতে হবে, তারপরে দেখতে হবে কী করে কোথায় পিন করা যায়। তাহলে এই 28টাকে আমি 30 - 2 লিখতে পারি, হ্যাঁ কি না? এবার 30 - 2 যে এলাম, 3 × 5 কত? 150, 5 গুণে কত? 10, বিয়োগ করে দেখ কত হয়েছে। এবার বুঝছিস? এইবার বলছে 4টি সংখ্যার গড় 30, কোনো ঝামেলা নেই। 4 × 30 কত? 120 হলো। তাহলে মোট কত হলো? 260, হ্যাঁ কি না? কিন্তু এটা তো আমার কটা সংখ্যা? 9টা সংখ্যা। তাহলে 9টা সংখ্যার সমষ্টি হচ্ছে 260। গড় বলতে মাঝেরটা দরকার, মানে ভাগ করে দেবো। তাহলে 260কে 9 দিয়ে তুই ভাগ করলি, কত হলো? 9 গুণে 18, হাতে কত আছে? 8, 80, 80, 7 নাম না, 9 দিয়ে করছিস তো, 80 আছে, 9 81 হবে না, 1 বেড়ে গেছে, তাহলে 8 নাম 72,
9 দিলাম, 72 যদি হয়, এবার দেখ 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 9 দুগুণে 18 আগে 19, এটা বলে দেবে। দাঁড়া গণ করে দিলাম, 260কে 9 দিয়ে ভাগ করছিস তাই তো, 9 দিয়ে যদি ভাগ করি, 9 দুগুণে 18, 3 নং 27, 9 দুগুণে 18 আছে 80, 80 মানে 8 নং 72, 8 বার গেছে, 8 নং 72, আবার কত আছে, 80 আছে, 80 আর 8 নং 72, 8 নং, তার মানে 28.88, 28.88 এর সার্বিক গড় হবে। ক্লিয়ার না, বুঝিসনি? আবার বলছি, যখনই সার্বিক গড় চাচ্ছে তাহলে 5টা সংখ্যার গড় দিয়েছে কত, 28, তাহলে 5কে 28 দিয়ে গুণ করে 140 হয়ে গেল। পরবর্তী 4টি সংখ্যার গড় দিয়েছে 30, তাহলে করলে 120 হলো, দুটোকে যোগ করলে 260। কটা সংখ্যা ছিল, 9 সংখ্যা ছিল না, তাহলে এই 260কে 9 দিয়ে আমাকে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। ক্লিয়ার এবার? হ্যাঁ, অসুবিধা আছে? আর ঠান্ডা লেগেছে, বাড়ি ওষুধ খাবি। এবার দেখ, যেটা বলছিলাম, বিহার এইসব জায়গাতে ছেলেমেয়েরা ক্লাস 10-এর পর থেকে শুরু করে আর দেখ কলেজে পড়তে হতে চাকরি পেয়ে যায়। ইভেন চাকরি ওরা কোনগুলো করে শুনলে অবাক হবি, ওরা কখনো বাহ্যিক ফুটানি দেখায় না, পড়ালেখাতে বাহ্যিক ফুটানি। আইএস আইপিএস সব থেকে বেশি বিহার থেকে হয় এখন। আইএস আইপিএস কারা, জেলার প্রধান যে ডিএম সাহেব বলি, ডিএম হচ্ছে আইএএস, এসপি সাহেব যে বলি উনি হচ্ছেন আইপিএস। আর আমাদেরগুলো যা আড্ডা মারবে, আবার অনেকে আছে মুখাগ্নি করবে। কোথায়? এবার দেখ, পড় ভালোভাবে পড়, খুব ভালোভাবে বলবি আমাকে। নাক টানছিস তো, কেন করে দেবো? ধর লেখা আছে 38, 63, 59, 28, 18, যোগ কর, যোগ কর দেখি। আজকে যোগ করার একটা নতুন নিয়ম শেখাবো, তাদেরকে যোগ করার কত, 38 কর, যোগ করার নতুন নিয়ম শেখাবো। কত হয়েছে বললি? 206। এটা একক, এটা দশক। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যে এককের ঘর ধরে করবে, ঠিক আছে, কিন্তু এককের ঘর যখন ধরে করি তখন হাতে থাকে ক্যারি ফরওয়ার্ড, তার থেকে মুক্তি পেতে হবে। তার থেকে মুক্তি কী করে মুক্তি পাবো? আমরা অঙ্ক করবো দশকের ঘর ধরে, কি দশকের। তাহলে 3, 6, 5, 2, 1 কত হয়? 9 আর 5 14, 14, 15, 16, 16 আর 1 17, 17 মানে কত? 170। দশকের কত? 170 থাক। এবার দেখ, 8 আর 3 11, 11 আর 9 20, 28, 36, আর কত ছিল? 170, 36, 170 আর 30 কত? 200, আর 6 কত হলো? হাতে ধরা ছিল? হাতে ধরা ছিল না, বুঝতে পারছিস? তাহলে অঙ্ক যত বড়ই হোক, ইভেন সত্যি কথা বলতে ক্লাস 1-এ যে বাচ্চারা করছে তাদেরকে এই নিয়মগুলো করানো উচিত। তাদেরকে আমরা কি করি, ট্র্যাডিশনাল নিয়মে করাই। দেখবি প্রতিটা বাচ্চা আছে অঙ্কে ভয় পায় কেন? অঙ্কে ভয় পাওয়ার একটাই কারণ, প্রথমেই তাকে অত্যন্ত কড়া নিয়মে করানো হয়, অত্যন্ত কড়া নিয়মে। ওকে দেখ, আরেকটা দিচ্ছি, দিয়ে তারপর টানবো, ভালো হয়। আজকে প্রথম ক্লাস তো, যোগ বিয়োগ যে যত তাড়াতাড়ি করবি গুণ ভাগ, চাকরি তত তাড়াতাড়ি পায়। তুই বলবি স্যার এটা তো একক দশক ছিল, করালেন, কোনো অসুবিধা নেই। এটা একক দশক শতক, শতক মানে কত? 100, তাই তো? 7 আর 3 10, 6 16, 17, 17 আর 3 কত? 20, 20 মানে 2000, হ্যাঁ কি না? ওকে, এটা শেষ।
8 আর 2 10 আর 11 12 12 আর 2 কত 14 মানে 140 হ্যাঁ কিনা হ্যাঁ এবার 5 আর 4 9 9 আর 4 হচ্ছে 9 আর 4 কত 13 13 আর 4 কত 17 অঙ্ক শেষ তাহলে কত হলো 7 5 1 2 2157 তাহলে কঠিন কি তাহলে এবার থেকে তোরা আমি বারবার বলছি যারা কলেজে পড়ছিস বা স্কুলে পড়ছিস এইগুলো কিন্তু কুইজেও আসে মেধাতে আসে কিন্তু তোরা দিস না কেন জানি না এইগুলো বাড়িতে যে যত প্র্যাকটিস করবি তার ততটা আগে বেরোবে হলো তাহলে যোগে অসুবিধা আছে নেই তো বাড়িতে 10-15টা করবি 10-15টা এবার যে জিনিসটা এই ক্যালকুলেশন বারবার আসবে দেখ একটা ক্যালকুলেশন আসে খুব সুন্দর ক্যালকুলেশন দেয় তোকে ক্লার্কশিপের পরীক্ষা তো অবশ্যই দেবে বললো 98 স্কোয়ার ইকুয়াল টু কত হবে 2 দুগুণে 4 96 দেন 99 স্কোয়ার ইকুয়াল টু কত এই টাইপের অঙ্ক পাবে এটা কর তারপরে কথা বলছি দেখ অঙ্কটা দেখে সোজা লাগছে তোরা বলবি স্যার এটা কি বোকার অঙ্ক দিয়েছে 98 সমান এত 99 সমান কত আমি 99কে 99 দিয়ে গুণ করে দেবো এটা বলবি মানে 99 স্কোয়ার করে দেবো এটা বলবি তাই তো এখন যদি অঙ্কটা এরম দিত 1 2 3 4 স্কোয়ার ইকুয়াল টু 1 2 3 4 3 2 1 দেন 1 1 1 2 স্কোয়ার কি করতি তাহলে এবার আমি বলি শুনুন 10 থেকে আপনি 8 কে ভাগ করেছেন 2 না লাস্টে ওটা না শোন ভালো শোন যখনই মনে রাখবি যে কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য কি বললাম কনজিকিউটিভ নাম্বারের স্কোয়ারের পার্থক্য তা তুই বলিস স্যার এক কাজ করি এটাকে এ স্কোয়ার ধরি এটাকে বি স্কোয়ার ধরি তাই তো এটা বি যেটা তাহলে কি করবি স্যার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এইখানে লজিকটা বোঝ যদি পরপর দুটো সংখ্যাকে বিয়োগ করা হয় বিয়োগফল কত হবে এই তো এটা হচ্ছে কি 98 প্লাস 99 ইন্টু 98 মাইনাস 99 এই দুটোকে যদি বিয়োগ করা হয় কত হয় মাইনাস না এখানে প্লাসই থাকবে অ্যাকচুয়ালি এটা তো আগে আসা হচ্ছিল আমি পরে দিয়েছি কনজিকিউটিভ নাম্বারকে বিয়োগ করলে অলওয়েজ 1 হয় মনে থাকবে 2 নাম্বার পরপর দুটো সংখ্যার গসগু করলে 1 হয় মনে থাকবে পরপর দুটো সংখ্যাকে যোগ করে যদি ভাগ করতে হয় একমাত্র 2 দিয়ে যায় মনে থাকবে তো কিন্তু আমার অতগুলো জানা দরকার নেই কনজিকিউটিভ নাম্বারকে বিয়োগ করলে 1 হয় এবার কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করা হয় গুণফল কি পরিবর্তন হয় গুণফল পরিবর্তন হয় না যেহেতু গুণফল পরিবর্তন হয় না আমার দেখার প্রয়োজন নেই তাহলে এই ঘরটা মানে লাভই নেই লাভ আছে কি তার জন্য পরপর দুটো সংখ্যার যদি স্কোয়ারের পার্থক্য যায় আগে স্কোয়ারের পার্থক্য বুঝিনি স্কোয়ারের পার্থক্য চাই দুটো সংখ্যা যোগ করে দিতে হয় কিন্তু এখানে স্কোয়ারের পার্থক্য চাইনি আমাকে যদি বলতো 99 স্কোয়ার আর 98 স্কোয়ার তাহলে আমি এই দুটোকে এখানে যোগ করতাম তা তো বলেনি আমাকে বলেছে 98 স্কোয়ার এত হলে 99 স্কোয়ার কত আরো সোজা নিয়ম এইসব কিচ্ছু করবি না এই তিনটে সংখ্যাকে যোগ করে দিবি কি বললাম যোগ করে দিবি প্র্যাকটিক্যালি তাহলে দেখি প্র্যাকটিক্যালি বলা হলো 5 স্কোয়ার ইকুয়াল টু 25 দেন 6 স্কোয়ার ইকুয়াল টু কত এই সরি 6 তুই তো হুট করে বলবি স্যার 36 হবে অবশ্যই 36 হবে প্র্যাকটিক্যালি দেখি তাহলে 5 স্কোয়ার 6 স্কোয়ার 36 কিন্তু আমার তো স্কোয়ার জানাও না থাকতে পারে এবার দেখ তিনটে সংখ্যায় যোগ করে দিবি 5 যুক্ত 25 যুক্ত 6 তাহলে 25 আর 6 31 36 হয়ে গেল তার মানে যত বড় সংখ্যা দিক আমি এই নিয়মে যাব না এই নিয়মটা মেনলি কখন দুটো স্কোয়ারের পার্থক্য বলে যোগ করে দেবো আর কিছু যাবো না কিন্তু একটা স্কোয়ার দিয়ে অন্য স্কোয়ার চাইলে যদি অ্যাডভান্সের চাই অ্যাডভান্স মানে এগিয়ে যাওয়ার চাই তাহলে তিনটেকে যোগ করে দেবো হলো এই যোগ করার সময় একটা টেকনিক ইউজ করবি বড় সংখ্যাটা শুধু লাস্টে দুটো যোগ হবে তিনটে
না না, এই যে 98 যুক্ত 9604 যুক্ত 99 ইকুয়াল টু, এবার তুই বলিস স্যার যোগ করবো কি করে, টাকা এটা 100 ধর, এটা 100 ধর, কত 200, মনে মনে 1 কম 2 কম 3 কম 197। হ্যাঁ, এবার দেখ 197 যখন হলো, খুব ভালো হয়ে যায়, 9604 197। তাহলে করলে কত হচ্ছে দেখ, 1 9 কে 10, তাই তো, এটা কত হলো 8, এটা কত হলো 9801, উত্তর কত আসলো আমার 98। তাহলে এতক্ষণ বক বক করে যেটা বোঝানো হলো, যদি পরপর দুটো স্কোয়ারের পার্থক্য চাই যোগ করে দেবো, যোগ করে দেবো, আর যদি একটা স্কোয়ারের দিয়ে অন্য স্কোয়ারটা চায় তাহলে 3টে সংখ্যা যোগ করে দেবো। অসুবিধা আছে? যে এর মতো নোটস লিখে নে, নোটস লেখ, নোটস লেখ, নোটস লেখ, নোটস লিখে নে। শোনাও, দেখ তো এই যে দুটো সংখ্যা দেওয়া হয়েছে 9856 9855, এটা কি পাশাপাশি সংখ্যা, পরপর সংখ্যা, কিন্তু পরপর সংখ্যা স্কোয়ারের পার্থক্য করে কি করতে বলেছিলাম আমি, দুটো যোগ করে দেবো। তাহলে দুটো যোগ করে দে, যোগ করে কত, 5 আর 6 11, 5 5 10 আর 1 11, 8 2 16 1 17 আর 8 19, এই অঙ্ক শেষ, অঙ্ক শেষ। ও একটাতে হলো, যখনই দেখবি পাশাপাশি পরপর দুটো সংখ্যা স্কোয়ারের পার্থক্য চেয়েছে তখনই যোগ করে দেবো, কেননা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি, এ স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি, এ মাইনাস বি অলওয়েজ 1 হবে, কেন পরপর দুটো সংখ্যার বিয়োগফল তো একই হয়তো, যেহেতু 1 হবে, 1কে যাই দিয়ে গুণ করি কোনো ইফেক্ট নেই, তাই যোগটাই করে দেবো, এই দুটো সংখ্যা যোগ করে দিলি। তোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নেই, এই তোর ঠিক আছে, এই কটা যে করলাম এর ওপর দিয়ে তোরা যতগুলো পারবি কাজ করে নিয়ে আসতে হবে, হলো, কাজ করে নিয়ে আসতে হবে। এইবার যেটা বলছি মনে রাখবি, 18 বছর যার যার হয়ে গেছে তারাই কিন্তু চাকরি পরীক্ষায় বসার যোগ্য, আর বাইরের দেখবি বোম্বে আর দিল্লি একটা পার্থক্য আছে জানিস, দুটোই অত্যন্ত উন্নত জায়গা, দুটো আনছি কেন, বোম্বেতে দেখবি লোকের দাঁড়াবার সময় নেই, সব সময় কোনো না কোনো কাজ করব, সব সময় কোনো না কোনো কাজ করব। এবার বারবার যেটা বলি, বাংলা, আমার বাংলাতে একটা গন্ডগোল রয়েছে, আমার বাংলাতে আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা চাই না খেটে কাজ পাবো, প্রচুর কাজ রয়েছে না খেটে, যেমন রাস্তায় দেখছিস, কিন্তু এবার কি হলো দেখবি সরকারকে দোষ দেয়, চাকরি নেই, এই নেই, তাই নেই। কোনো সরকার কিন্তু দায়ী না তোকে চাকরি দেওয়ার, সরকার দায়ী হচ্ছে তোকে পড়ালেখা শেখাবার, পড়ালেখা শিখিয়েছে। যারা আমরা সরকারি স্কুলে পড়েছি 1 থেকে 12 বিএ আর এমএ, যত সামান্য ফি দিয়ে আমরা পড়েছি, এইবার এই পড়ালেখাটাকে কাজে লাগিয়ে তো কাজ করতে হবে। এবার আমরা কাজেই তো করিনি, আমরা পড়ালেখাই তো ভালোভাবে করিনি, আমরা পড়ালেখার সময় ফাঁকি মেরে পাস করেছি, যেহেতু ফাঁকি মেরে কাজ করেছি ঠকতে হবে। যে ভদ্রলোক বা ভদ্রমহিলা পড়ালেখা, আমি সবসময় বলি তোরা এইচএসে পড়ছিস, সরি বিএ ফার্স্ট ইয়ারে বা সেকেন্ড ইয়ারে উঠলি, তোদের প্রত্যেকে টিউশনই করানো উচিত, কিন্তু তোরা টিউশনস করাবি না, তোরা একটা লেম এক্সকিউজ দিস, টিউশন পাস না। এবার বাচ্চাকে পড়াতে গেলেও তোদের নাকে মুখে জল এক হয়ে যায়, এটা সত্য কথা, অনেকে দেখা গেছে। বড়দের তো ছেড়ে দিলাম, বড়দের পড়ে তারা চালাকি করে পড়াস, এমসিকিউ মুখস্থ করিয়ে দেয়, কিন্তু কেন কোনটা হচ্ছে সেটা করাস না, কিন্তু 1 2 3 4 তো সেটা হচ্ছে না, তাই তো, হ্যাঁ, তাকে বোঝাতে হবে, পারিস না। আবার দেখা যায় কিছু ছেলে মেয়ে পড়ায় যারা নিজেরাই পড়া ভালো জানেনি, বাচ্চাটার ভিক নষ্ট করে দেয়, যার প্রতিফলন তোরা। 1 2 3 4 যদি কোনো বাচ্চা অঙ্ক ইংরেজি ভালোভাবে করতো, হাই স্কুলে তার অসুবিধা হয় না,
ওই যে ছোটবেলা থেকেই পাস করব, কমন নেব, মরিস তোরা, এখনো সময় আছে, ভালোভাবে কাজ কর, শুধরে যা। একটা জিনিস শেখাচ্ছি, খুব ভালো হবে। তারা তোদের একটা প্রশ্ন আসে, ধর বলছি পর্বতের থেকে, হ্যাঁ, গঠন অনুযায়ী পর্বত কটা, মানে ক রকমের বিভক্ত? 3 রকম। গঠন অনুযায়ী একটা ভঙ্গিল বলি, হ্যাঁ কিনা? একটা স্তূপা বা স্তূপ পর্বত বলি, হ্যাঁ কিনা? একটা বলি সঞ্চয় বা আগ্নেয়, হ্যাঁ কিনা? এবং একটাকে বলি ক্ষয়জাত। তাহলে আমার পরীক্ষায় যখন প্রশ্ন আসবে পর্বতকে কটা শ্রেণীতে ভাগ করা যায়? কটা? 4টে। কে কে? ভঙ্গিল, স্তূপ, আগ্নেয়, ক্ষয়জাত। এবার ভঙ্গিল পর্বত যদি বলা হয়, ভালোভাবে মনে রাখবি, এখান থেকে যেটা বুঝাচ্ছি, বয়সে প্রবীণ, প্রবীণ মানে সব থেকে বয়স বেশি যদি কোনো পর্বতের হয়, প্রবীণ হচ্ছে কে? বয়সে প্রবীণ হচ্ছে কে? ক্ষয়জাত। আর বয়সে নবীন মানে সব থেকে ছোট বয়স কার? ভঙ্গিলের। ভঙ্গিল যে পর্বতের এখনো জীবদ্দশা রয়েছে, ভঙ্গিল পর্বতের এখনো জীবদ্দশা রয়েছে, মানে ভঙ্গিল পর্বত কি হয়? বাড়ে। আমাদের যে ভঙ্গিল পর্বতের নামটা কি? হিমালয় বা দ্য গ্রেট হিমালয়। হিমালয় ভঙ্গিল পর্বত, এবং উচ্চতা বাড়ছে। এখন আর চাকরি পরীক্ষায় বলে না ভঙ্গিল পর্বতের উচ্চতা কত, সরি হিমালয়ের উচ্চতা কত, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যেটা আসছে, বিহার পিএসসিতে মনে ছিল, ভঙ্গিল পর্বত হিমালয় কটা দেশের ওপরে বিস্তৃত? কটা দেশের ওপরে বিস্তৃত? এটা তোদের বইয়ে লেখা আছে, কিন্তু তোরা পড়িসনি। মাস্টারমশাই বলেছেন গঠন পড়ে যা, হয়ে যাবে। ওটা পড়েছিস, তাও ভালোভাবে পড়িস, পাস করে বেরিয়ে গেছিস, বাড়িতে মিষ্টি খেয়েছিস, ভালো রেজাল্ট করে। কিন্তু ওই মিষ্টিটা যে তোর পরীক্ষার জন্য, মানে ভবিষ্যৎ পরীক্ষার জন্য সুগারের কাজ করে দিয়েছে, এটা আর বুঝতে পারিসনি। মনে রাখবি, ভঙ্গিল পর্বত যেটা হিমালয়, সেটা 7টি দেশ, কি বললাম? 7টি দেশের ওপর দিয়ে বিস্তৃত, 7টি দেশের ওপর দিয়ে। স্তূপ পর্বতটা কি? স্তূপ পর্বত হচ্ছে অবশ্য না 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 স্তূপ পর্বত এই টাইপের অথবা এই টাইপের। তোর প্রশ্ন আসে গ্রস্ত উপত্যকা কোন পর্বতে দেখা যায়? কি বললাম? গ্রস্ত উপত্যকা। উত্তর আসবে কি? স্তূপ পর্বতে দেখা যায়। স্তূপ পর্বতে যে অংশটা খাদ হয়ে নেমে গেছে সেটা গ্রস্ত উপত্যকা, যে অংশটা উপরে উঠে আছে সেটা স্তূপ পর্বত। তাহলে এখানে কি? এখানে স্তূপ পর্বত, এটা গ্রস্ত উপত্যকা। এটা পরের একটা আসে যেটাকে জানি সঞ্চয়জাত বা আগ্নেয়। তাহলে আগ্নেয়গিরির থেকে যে বেরোচ্ছে, কি বেরোচ্ছে? লাভা, মাগমা। না, মাগমাটা থেকে সেটা লাভা হয়ে যায়। কিন্তু মনে রাখবি, গত 2রা অক্টোবর ভারতবর্ষে একটাই মাত্র রয়েছে মাটির আগ্নেয়গিরি। তাহলে কাদা বেরোয়, কাদা জল বেরোয়, সেটা কোথায়? সেটা আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। গত 2রা অক্টোবর সেটা থেকে কাদা বেরোয়, প্রায় 1000 মিটার অঞ্চল জুড়ে সেই কাদাটা ছড়িয়ে পড়ে, এবং সেই কাদার উচ্চতা যেটা, সেটা 1.5 মিটার। সেখানে কিন্তু কোনোদিন তোর মাগমা, লাভা এগুলো বেরোবে না। আজ থেকে 20 বছর আগে একবার হয়েছিল, আবার একবার হলো। তাহলে আমার নামটা মনে আসছে না। তাহলে মাটি বের করে, তা মাড ভলক্যানো বলা হয়, এটাকে মাড ভলক্যানো। ভারতে একমাত্র আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছে, এবং আন্দামান নিকোবর থেকে খুব প্রবাবলি 14 কিলোমিটার দূরে। আমি ওটাতে ভিডিও করবো, দিয়ে দেবো। এই হলো আগ্নেয়। তাহলে আগ্নেয় পর্বত থেকে আসছে, বা আগ্নেয়গিরি থেকে। আগ্নেয়গিরিরও তো 3টে স্কেল রয়েছে, একটা সুপ্ত, তাই তো, একটা মৃত, একটা জীবিত। জীবিত আগ্নেয়গিরি কাকে বলছিস? যে আগ্নেয়গিরি থেকে অনবরত লাভা
বেরোচ্ছে, গ্যাস বেরোচ্ছে। এবং তারপরে যেটা আগ্নেয়গিরি সুপ্ত, সুপ্ত মানে বহুকাল আগে বেরিয়েছিল, এখন বেরোচ্ছে না, কখন বেরোবে তারও ঠিক নেই, এটা আনসার্টেন, এটা মৃত। সে আগ্নেয়গিরি থেকে আর কোনোদিন অগ্নুৎপাত হবে না। তাহলে যে আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হওয়ার ফলে যে ম্যাগমা গ্যাসটা যে বেরিয়ে গেল, বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়েছে, ছড়িয়ে যে পর্বতটা গঠন করলো সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। এবং লাস্টের পর্বত ক্ষয়জাত, এটা হচ্ছে প্রবীণ। ভালো হয়ে দেখ, ধর এই একটা পর্বত ছিল, আমি ধরলাম এই পর্বতটা আগ্নেয় হোক বা যে কোনো পর্বত হোক, এই পর্বতটা গঠন হতে আমি ধরলাম 1,00,000 বছর লেগেছে। এই পর্বত গঠন হতে 1,00,000 বছর লেগেছে। এবার বিভিন্ন প্রাকৃতিক কারণে ক্ষয় পেতে শুরু করলো, ক্ষয় পেতে পেতে দেখা গেল পর্বত, কালিতে করতে হবে না, চলে গেছে না ক্লাসে। এবার দেখা যাচ্ছে পর্বতটা এরম হয়ে কালো, এই যে কালো অংশটা আছে না, বাকি সব ডেমোলিশ হয়ে গেছে, ঠিক আছে, কালো অংশটা রইল। তাহলে বলি স্যার উপরটা কোথায় গেল? যে কোনো পর্বত দুটো মাটি দিয়ে তৈরি হয়, কোমল মৃত্তিকা এবং কঠিন বা কোমল শিলা, কঠিন শিলা দিয়ে। তাহলে কোমল শিলা যেটা আছে, বিভিন্ন ঝড় বৃষ্টি, নদী নালা, হিমবাহ, আবহবিকার হেনা তেনার ফলে কি হলো, নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে এখন যে পর্বতটা দেখছি, সে পর্বত কোনটা? পর্বত এইটা। এই যে পর্বতটা সম্পূর্ণ নিরেট হলো, তাহলে এইটা পুরো ডেমোলিশ হয়ে গেছে। তাহলে এই পর্বতটা হতে লেগেছিল, সময় লেগেছিল 1,00,000 বছর, এই ডেমোলিশ হতে লাগলো আরো 3,00,000 বছর। তাহলে এই যে পর্বত, ক্ষয়জাত পর্বতের বয়স কত? 4,00,000 বছর হলো না? হ্যাঁ, 4,00,000 বছর হলো। চাকরির পরীক্ষাতে এগুলো ডেপ নিয়ে পড়তে হয়। আজকে জাস্ট একটা আপার পোর্শন আমি বুঝিয়ে দিলাম, এই ক্লাসটা থাকবে, আর এই ক্লাসের জন্য আলাদা খাতা তৈরি করবি। হ্যাঁ, আজকের দিন কি দিন? আজকে প্রতি বুধবারে থাকবে, তোরাও চলে আসবি, অনেক কিছু জানা যাবে। আর তোদের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে, তাই তো? 4 তারিখ সময় আছে, কমপ্লিট হবে। আর আমাকে হিস্ট্রিটা পাঠিয়ে দিস, হ্যাঁ, লেগে কার কোনো অসুবিধা আছে? ওকে, একটা অন্য খাতা তৈরি করবি, রেগুলার প্র্যাকটিস কর।